ব্লাস্ট সংলাপে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। আশা করি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই সুন্দর জীবনটাকে উপভোগ করার জন্য আমাদের জীবনে অনেক কিছু সহজলভ্য করে দেওয়া হয়েছে। দূরত্ব কমিয়ে ফেলার জন্য এখন আসলে সোশ্যাল মিডিয়ার ব্যবহার অনেক হচ্ছে। আবার আমরা যাতে জীবনটাকে সম্পূর্ণরূপে উপভোগ করতে পারি, অনেক কিছু জানতে পারি, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কী হচ্ছে সকল কিছুই আসলে এখন আমাদের হাতের খুব নাগালে, এবং এই হাতের নাগালে চলে আসা ব্যাপারটাকে অনেক বেশি সহযোগিতা করেছে আসলে প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে আসলে আমাদের জীবনকে অনেক সহজ করে ফেলতে পেরেছি বটে। কিন্তু এখানে একটা কিন্তু রয়ে যায়, সেটার কি আসলে সুন্দর ব্যবহারটা আমরা করছি? আমরা যারা নারীরা রয়েছি তারা এই জায়গার উত্তরটা বলতে পারবো না, পারছি না। কারণ আমরা আসলে নানান রকমের সহিংসতার শিকার হচ্ছি আসলে এই প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে, যেখানে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। এবং এই জায়গা থেকে, সেই দায়বদ্ধতা থেকেই আমাদের ব্লাস্ট সংলাপে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, নারী ও মেয়ে শিশুর প্রতি প্রযুক্তি উদ্ভূত লিঙ্গভিত্তিক সহিংসতার বর্তমান প্রবণতা এবং সুরক্ষা বা প্রতিরোধে করণীয় বিষয়ক আলাপচারিতা। আমরা আসলে এটার কি করতে পারি না পারি, এটার আরও একটি কারণ আছে। কারণ আমরা জানি যে নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের একটা পক্ষকাল আমরা পালন করে থাকি, যেটা 25 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। এবং এই পক্ষকালের এবারের থিমটি নির্ধারিত হয়েছে ডিজিটাল ও সাইবার স্পেসে নারী ও মেয়ে শিশুর সুরক্ষিত রাখা। সো এই সংক্রান্ত কথা বলার জন্য আজকে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন। আমাদের সাথে আমন্ত্রিত অতিথি আছেন সৈয়দা কামরুন জাহান, চেয়ারপারসন বাংলাদেশ ইউথ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, এবং সেই সাথে রয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মিল অ্যান্ড MIS ব্লাস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। আশা করি দুজন ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এখানে আসলে খুব একটা ভালো মন নিয়ে কথা বলতে আসলেও মনটা খারাপ হয়ে যায়। আই এম শিওর যে আপনারা দুজনেই একমত হবেন, কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখা যায় যে নারীরা নানানভাবে আসলে নির্যাতনের শিকার হয়। যদি আমি আসলে প্রযুক্তির জায়গা থেকে বলি, তাহলে অনেকটাই মানসিক নির্যাতনের শিকার হয়। এই জায়গাটা নিয়ে কথা বলতে চাই যে বর্তমান সময়ে নারী এবং মেয়ে শিশুদের এই যে অবস্থানটা আসলে কি, তারা কি ফেস করছে। ধন্যবাদ আপনাকে। এত সুন্দর আসলে এই টপিকসটা আসলে নিয়ে বলতে গেলে অনেক কিছুই বলার আছে। বর্তমানে যদি আমি বলি, এখন আমাদের অনেক ডিজিটালাইজড হয়েছে, আমরা অনেক ডিজিটাল যুগে এসেছি। বাট দেখা যাচ্ছে যে নারীর প্রতি যে সহিংসতা থাকে, সেটা মেয়ে হোক, শিশু হোক, বা একজন বয়স্ক মহিলাই হোক না কেন, দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু কেউই কিন্তু এখন আমরা সিকিউর এখনো না। হ্যাঁ, এখন যেহেতু ডিজিটালাইজের যুগ, সো দেখা যাচ্ছে অনেক জিনিস, অনেক কিছু আমাদের সামনে উঠে আসছে। কারণ অনেক কিছু দেখা যায় সোশ্যাল মিডিয়ার কারণে হোক বা অনেক মাধ্যমের কারণে হোক, সেটা আমরা জানতে পেরেছি। অতীতে সেটা থেকে একটু ডিফারেন্ট ছিলাম, আমরা অনেক কিছুই জানতে পারতাম না। বাট এখনো কি আমরা সেফ? অ্যাকচুয়ালি কিন্তু এখন আমরা সেফ না। এখন সোশ্যাল মিডিয়াতে এসেছে ঠিকই, বাট দেখা যাচ্ছে হ্যারাসের পরিমাণও কিন্তু বেড়েছে। কারণ আমরা মেয়েরাই দেখা যাচ্ছে নিজেরা নিজেদের জন্য অনেক ক্ষেত্রে হচ্ছে প্রবলেমের নিজেরাই শিকার হয়ে যাচ্ছি। যেমন অনেকেই হচ্ছে আমরা না বুঝে অনেক কিছু মিডিয়াতে শেয়ার করে দিচ্ছি, বা কোনো ফ্রেন্ড সার্কেল হোক বা যেখানে হোক, আমার খুবই ব্যক্তিগত কিছু ছবিও আমি শেয়ার করছি, বাট জানি না যে পরবর্তীতে এর কি ফলটা আসতে পারে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে সেগুলো অনেক খারাপভাবে অনেকের কাছে আসে। এটা হচ্ছে বললাম ডিজিটাল সেক্টরের ক্ষেত্রে, বাট ঘরেও কিন্তু মেয়েরা আসলে এই এখনকার যুগে এসেও কিন্তু আমাদের দেশের মেয়েরা কিন্তু সেফ না। না, একেবারেই না। এখন আসলে আগেও আমরা কথা বলতাম যে পরিবার থেকে সহিংসতার শুরু, তারপরে আস্তে আস্তে করে সমাজের দিকে এগিয়ে যাই, তারপরে আসলে রাষ্ট্রের দ্বারাও নানা রকমভাবে আসলে সহিংসতার শিকার আমরা হই। কিন্তু কি মনে হয়, দুজনকেই জিজ্ঞেস করি, যে আসলে এটার পরিমাণ কি বেড়েছে আগের তুলনায়, নাকি আগে আমরা নিউজ পেতাম না, এখন নিউজ পাই বলে আসলে এরকম মনে হয়?
যেটা আমার মনে হয়, যেটা আমরা কাজ করছি, আমি বিআইজিএফ এর সাথে কাজ করছি প্রায় 6-7 বছর ধরে, বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম, সেখানেও আমরা আমি বেসিক্যালি ইউথ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সাথে যেহেতু কাজ করছি অনেক বছর ধরে, এই সেক্টরটাতে কিন্তু আমরা যেটা পাচ্ছি যে সবাই কিন্তু সাইবার সিকিউরিটি নিয়ে জানতে চাচ্ছে, এবং ইভেন অনেকে সাইবার সিকিউরিটিটা অ্যাকচুয়ালি কি সেটা এখনো পর্যন্ত জানে না, বুঝতে পারছে না। বিশেষ করে নারী বা শিশু যারা টিনেজার আছে তারা তো একেবারেই পারছে না। হ্যাঁ, তো এক্ষেত্রে আমরা বাংলাদেশি ইউথদেরকে নিয়ে চেষ্টা করছি যে আমাদের যতগুলো সেশন হচ্ছে বা সেখানে অ্যাটলিস্ট সাইবার সিকিউরিটিটা কিভাবে নিজেকে মেনটেন করে, বা আমার ডিভাইসগুলোকে কিভাবে সিকিউর রেখে, আমার ইমেলের পাসওয়ার্ডটা, আমার হোয়াটসঅ্যাপের পাসওয়ার্ডটা, বা আমি যেটাই শেয়ার করছি না কেন সেই ব্যাপারগুলোতে যাতে আমি সিকিউর থাকতে পারি, সেভাবে করে একটু জ্ঞানটাকে সবার মধ্যে তুলে ধরাটাই আসলে আমাদের মেন উদ্দেশ্য। আর যেহেতু ইউথ হচ্ছে অনেক বড় একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, ইউথ থেকেই তো অনেক পরবর্তীতে আমরা এক একটা স্টেপে বা রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অনেক সকল সেক্টরটাতেই আসলে তারাই পরিচালনা করবে। যেহেতু আমি ইউথের চেয়ারপারসন হিসেবে এখানে কাজ করছি ইউথ টিমটার সাথে, সো আমাদের মোটোটা যেটা থাকছে যে ইউথদের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি করা, যাতে আমাদের এই অ্যাওয়ারনেসটা থেকে তাদের মধ্যে অ্যাওয়ারনেসটা তৈরি হোক, বা তারা মানে আমি কিন্তু পুরো বাংলাদেশে পৌঁছাতে পারবো ইউথদের ভয়েস দিয়ে। সো যেহেতু প্রত্যন্ত অঞ্চলে আমার এই অ্যাওয়ারনেসটার কারণে একজন থেকে আরেকজনের মাধ্যমে হয়তো তারা এই প্রত্যন্ত আমাদের যে গ্রাম অঞ্চলগুলোতে আছে সেখানে হয়তো তারা এই জিনিসটাকে স্প্রেড করতে পারবে। সো এটাই আমাদের মেইন উদ্দেশ্য। আর আমার মনে হয় না এখনো কমেছে, বিকজ এখনো অনেক জায়গায় আছে যেখানে ইভেন ভালো ভালো পরিবারের বাচ্চারাও কিন্তু শিকার হচ্ছে, বিশেষ করে যারা টিনেজার মেয়েরা আছে, হ্যাঁ, ইভেন তারা কিন্তু লজ্জার ভয়ে হোক বা ভয়ভীতির কারণে হোক নিজেদের বাবা মাকেও বলতে পারছে না। না, সে তো বটেই, কারণ দেখা যাচ্ছে একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, এবং সম্পর্কের শুরুটাও সামটাইমস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, একজন আরেকজনকে ভালো করে আমরা চিনছি না, জানছি না। তার পরবর্তীতে যেটা হয় যে অনেকটা সময় স্পেন্ড করার পরে তখন আসলে একজনের পক্ষ থেকে আসলে যদি কেউ ছবি চায়, একটা চ্যাটিং, একটু যেটাকে আসলে পরবর্তীতে ম্যানিপুলেশনের দিকে নিয়ে যাওয়া যায়, এরকম নানা রকমের চ্যাটিং আসলে টিনেজারদের জন্য এই ধরনের ম্যানিপুলেশন খুবই সহজ। তাদেরকে ওই সময়টা ওরা অনেক রঙিন একটা সময়ের মধ্য দিয়ে যায়। রফিক ভাই, আপনার কাছেও একই কথা জিজ্ঞেস করতে চাই যে আসলে কি মনে হয়, আগের তুলনায় কি এই হ্যারাসমেন্টের সংখ্যা বেড়েছে, নাকি আগে আমরা যতটুকু জানতে পারতাম না এখন জানতে পারি বলে এরকম মনে হয়? ধন্যবাদ। আজকের দিনে আমাদের আসলে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যারা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ইউজ করতেছে, বিশেষ করে নারী বা শিশু বা বিশেষ তরুণীরা যারা আছে, তারা আসলে বুঝতেই পারতেছে না যে কোনটা আসলে আমার জন্য ঝুঁকি আর কোনটা আসলে নিরাপদ। তো সেই জিনিসগুলো যদি আমরা চিন্তা করে, প্রথমত আমাদের যেই জিনিসগুলো আমাদের বড় ঝুঁকি হিসেবে আছে, সেটা 1 নাম্বার হলো আমাদের অ্যাকাউন্ট হ্যাকিং বা আমাদের তথ্য চুরি। সেটা কিভাবে হচ্ছে, আসলে আমরা যে পাসওয়ার্ডগুলো ইউজ করতেছি সেই পাসওয়ার্ডটা অনেক সময় একই রকম পাসওয়ার্ড সবগুলো অ্যাকাউন্টেই ইউজ করতেছি। সেটার ফলে কি হচ্ছে, যে কোনো সময় আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যেতে পারে এবং আমার অ্যাকাউন্টের তথ্যগুলো চুরি হয়ে যেতে পারে। দ্বিতীয়ত আমাদের বিষয়টা হলো যে এখনকার যে ছবি এবং ভিডিওগুলো আসলে মানে ডিফেকের মাধ্যমে যেটা বিকৃতি করা হচ্ছে আর কি, সেটা একটা বড় আমাদের ঝুঁকির মধ্যে চলে আসতেছে। আরও আরেকটা বড় ঝুঁকি আমাদের মধ্যে আছে সাইবার স্টকিং, তারপরে ব্ল্যাকমেইল, যেটা কিসের মাধ্যমে করে থাকে, আমাদের মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথমে আমাদের তথ্যগুলো নিয়ে থাকে, তারপরে সেটাকে কি করতেছে, আমার এগেনস্টেই কাজ করতেছে, সেটা আর একটা বড় ঝুঁকি। এছাড়াও আমাদের আছে যেমন আমাদের ভুয়া যে আমাদের যেই লিঙ্কগুলা পাঠায়, যেটাকে আমরা বলি ফিশিং বলি, বা আমাদের আরও একটা টার্ম যেটা বলি আমাদের আসলে সাইবার স্টকিং করে অনেক সময়। এই সব ঝুঁকিগুলো আসলে প্রতিনিয়তই আমাদের বেড়ে যাচ্ছে। স্পেসিফিকলি আমি একটুখানি অ্যাড করি এখানে, যেহেতু আমি একজন নারী, আমার জায়গা থেকে বুঝতে পারি। আমি বর্তমান সমাজের মানুষজনার, বিশেষ করে কিছু সংখ্যক পুরুষ মানুষের মানসিকতার জায়গাটা যদি একটু তুলে ধরি, আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, সামটাইমস যেহেতু পাবলিক ফিগার, আমাদের তো আর রেস্ট্রিক্টেড থাকে না কোনো কিছু, তো তারা ফোন করে, ফটো পাঠায় এবং আপত্তিকর ভিডিওস পাঠায়, এবং এটা কিন্তু কন্টিনিউ, আপনি কতটা নাম্বার ব্লক করবেন, মানে তারা কিন্তু আসলে ভীষণ রকমের এই জায়গাটাতে ডিস্টার্ব করে থাকে। সো আমাদের অনেক ইয়াংরা যারা মিডিয়াতে কাজ করছে তারা কিন্তু প্রচুর পরিমাণ বুলিংয়ের শিকার হচ্ছে। কোনো একটা ফটো আপলোড করলো বা কোনো একটা কাজ, তারই কোনো একটা কাজের ভিডিও আপলোড করলো, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাড কমেন্টস থাকে, যে কমেন্টগুলো আসলে একটা মানুষকে মানসিকভাবে কতটা
বিধ্বস্ত করে দিতে পারে, সেটা আসলে ওই জায়গাটাতে যে নেই সে বুঝতেও পারবে না, মানে যে আসলে এটা ফেস করেনি। এই সমস্যাগুলো থেকে আসলে প্রতিকারগুলো কি, কিভাবে আমরা এখান থেকে আসলে খুবই উত্তরণ সুন্দর কথা করতে বলছেন। তো পারি? আসলে এই ঝুঁকিগুলো তো অনেক ধরনের, আপনি যে অনেকগুলা অ্যাড করলেন, সেই ঝুঁকি থেকে আসলে যদি নিরাপদ রাখতে চান Right. তাহলে অবশ্যই প্রথমে আমাদের চিন্তা করতে হবে কি যে আমাদের ডিভাইসটা বা আমার যে অ্যাকাউন্টটা ইউজ করতেছি সেইটা আসলে কিভাবে ইউজ করতেছি, হুম, সেই ডিজিটাল পরিচয়টা আমরা কিভাবে নিরাপদ রাখতে পারি। হুম। সেই ক্ষেত্রে আমরা এখন অনেক সময় কি করি যে আমাদের যেই আমাদের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলা অনলি একটা ওয়েতেই আমরা এটাকে লক করে রাখতেছি, কিন্তু এটাকে কিন্তু আমার অপশন আছে যেটা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে লক করে রাখা যায়। এবং কিছু কিছু প্রাইভেসিগুলো, যেমন আমরা অনেক সময় যেই ফেসবুক কমেন্টগুলো করি বা ফেসবুকের যে পোস্টগুলো দিই সেটা কিন্তু আমার নিজেদের বন্ধুদের মধ্যেই আমরা রাখতে পারি, পাবলিকলি আমরা না শেয়ার করতে পারি। সেই জায়গা থেকে আপনি রেস্ট্রিক্টেড একটা আপনার কমিউনিটির মাধ্যমেই আপনি এটা করতে পারেন। দ্বিতীয়ত, আপনি যদি সাপোজ ওই লিঙ্কটা কথা বললেন বা ভিডিওগুলো বললেন, সেই জিনিসগুলো আমাদের কাছে যখন আসবে তখন সেইটাকে আমরা যাচাই করে আসলে ওইটার মধ্যে দিয়ে যাওয়া, বা এইটার প্রথম একটা আমাদের ওয়ে আছে, সেটা হলো যে কোনো কিছু ভেরিফাই বিফোর ট্রাস্ট। আপনি যে কোনো কিছু করার আগে অবশ্যই নিজে আগে ভেরিফাই করে তারপরে কাউকে ট্রাস্ট করা, এইটা আমাদের দ্বিতীয়ত আর চিন্তা করতে হবে। তাহলে আমাদের কিছুটা হলেও আমরা ওই সাইবারের ঝুঁকি বা মানসিক যে চাপটা আছে সেটাকে উত্তরতে পারবো। সর্বোপরি যদি আমরা বলতে পারি যে কোনো কিছুই হোক, আমার সাথে হোক বা আমার পাশের মানুষের সাথে, সেই তথ্যগুলা কখনোই আমাদের নিজেদের মধ্যে লুকিয়ে না রাখা, বা কেউ কোনো কিছু আমার সাথে হচ্ছে সেটা অবশ্যই আপনার পরিবারের সাথে শেয়ার করেন বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন। তারপরে এর ছাড়াও ব্লাস্টের মতো যারা যেসব প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি এটাকে তাদের সাথে কনসাল্ট করে তাদের সাথে কথা বলে এটার পরিত্রাণের একটা উপায় বের করে নিয়ে আসতে হবে। ওকে, ভেরি গুড। আমি যে বিষয়গুলো জানলাম, আমি আপুর কাছে এই বিষয়টাতে জানতে চাইবো, যেহেতু উনি ইউথদের নিয়ে কাজ করেন। আপনি বলছিলেন যে পরিবারের সদস্যদেরকে জানাতে হবে, বা যেই সকল সংগঠনগুলো আসলে সাপোর্ট দিচ্ছে তাদেরকে জানাতে হবে, কিন্তু একজন তরুণী বা একজন কিশোরী যখন এই ধরনের প্রবলেমের সম্মুখীন হয়, আমাদের পরিবারগুলোকে তাকে সাপোর্ট করার জন্য আমরা প্রস্তুত? আমি এই প্রশ্নটা আপনার কাছে করার আগে আপুর কাছে জানতে চাই, আপনি এই ব্যাপারগুলো নিয়ে যেহেতু কাজ করেন, ইউথদের নিয়ে কাজ করেন, ওরা কি আসলে ট্রেন্ড, ওরা কি এখন পর্যন্ত ইনফর্মড যে আসলে এই ধরনের কাজগুলো করা যাবে না, করতে পারবো কোনটা, আবার করলে বাবা মায়ের সাথে যে শেয়ার করব সেই জায়গাগুলোতে বাবা মারাও ট্রেন্ড কিনা বা অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত কিনা? খুবই সুন্দর প্রশ্ন এটা। আমাকে না করলে আমি এটা নিজে থেকেই বলতাম, কারণ আমার এটা খুবই পছন্দের একটা জায়গা। আমি এটা সবসময় বলে থাকি, না অ্যাকচুয়ালি ট্রেন্ড না। বিকজ আমাদের যারা যেটা বললাম যে কিশোর কিশোরী যখন একটা ছেলে মেয়ে বড় হতে থাকে না, আমি এটা সবসময় বলে থাকি যে এই জিনিসগুলো সবচেয়ে আগে এড়ানো সম্ভব হবে বাবা মার। এখানে অনেক বড় একটা ভূমিকা আছে। বাবা মাকে তার সন্তানদের সাথে আগে বাবা মা হওয়ার আগে বন্ধু হতে হবে। আমার বাচ্চাটা যখন স্কুলে যাচ্ছে, সে অনেক ধরনের বাচ্চাদের সাথে মিশছে, অনেক কিছুতে সে ফেস করছে। সে যখন একটা শিশু থেকে আস্তে আস্তে একটা কিশোরী হওয়া শুরু করে, তার কাছে অনেক ধরনের প্রবলেম সে ফেস করবেই, এটাই নিয়ম। কারণ আমরা যেহেতু ডিজিটাল যুগে আছি, গ্লোবাল একটা বিস্ফোরণের যুগে আছি, সো সেটা করবেই। সো বাবা মাকেও এটাতে একটু অ্যাওয়ার হতে হবে যে আমার বাচ্চাটা মোবাইলটা দিচ্ছি, সে কী করছে। আপনি এখানে জানেন যে এখানে অনেক কিছু প্যারেন্টিং এর অনেক কিছু আছে, এখন ডিভাইসের প্যারেন্টিং এর অপশন আছে। বিটিআরসি থেকে কাজ করছি, বিআইজিপির মাধ্যমে কাজ করছি, এবং সেখানে আমরা জানি যে এই প্যারেন্টিং যে করা যায় বিটিআরসি থেকে আমরা জানছি। ইভেন আমরাও এটা আমাদের যারা ওখানে পার্টিসিপেন্টসরা আছে, বাবা মারাও তো আসছেন, সেখানে আমরা জানানোর চেষ্টা করছি যে এই জিনিসটা অ্যাটলিস্ট আমরা করতে পারি। সো আমরা জানতে পারি আমার বাচ্চাটা কোন মিডিয়াতে সে মুভ করছে, বিচরণ করছে। আর যেটা বললাম যে এই একটা ঘটনা যখন ঘটে যায়, তখন অ্যাটলিস্ট বাবা মার তো সবচেয়ে বড় বন্ধু থাকে বাচ্চার বাবা মা। অ্যাকসেপ্ট কিন্তু করে নিতেই পারে যে যে ঘটনাটা ঘটে গেছে সেটা তো ঘটেই গেছে, এখন আসলে আমার মেয়েটাকে সুরক্ষিত রাখাটা হচ্ছে আমার মেইন। সো সেই ক্ষেত্রে বাবা মায়ের সাপোর্টটা খুব দরকার। কেমন করে যেন একদম মনে আছে কিনা, আপনারা এরকম ফেস করেছেন কিনা জানি না, ছোটবেলায় যদি পড়ে যেতাম আমরা, বাবা উঠিয়ে আর একবার মায়ের দিত, কেন আমি পড়লাম। সো
এই সেম ঘটনাটা কিন্তু এখন এই সাইবার বুলিংয়ের ক্ষেত্রেও হয়, বা এই যে প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রেও হয়, যে তুমি এটা কেন করলে, এই প্রশ্নের ভয়ে ওই মেয়েটা কিন্তু বাবা মার সাথে কোনোভাবেই শেয়ার করতে পারে না। কারণ আমি যখন বাচ্চাটাকে হোঁচট খাওয়ার পর তাকে আমি মারছি বা তাকে আমি আটকাচ্ছি, তার মনোবলটাকে আমি নষ্ট করে দিচ্ছি। আমি যদি তাকে বলি উঠো, এটা কোনো ব্যাপার না, হ্যাঁ তুমি এরকম হোঁচট জীবনে আরো অনেক খাবা, তোমাকে নিজেকে সামলাতে হবে, আমি তোমার সাথে সবসময় থাকবো না, এটা হচ্ছে তাকে আমি ইন্সপায়ার করলাম, তাকে আমি ওই প্রবলেমটার জন্য প্রস্তুত করলাম। রাইট। এবং যেটাতে হয়, একটা মেয়েকে যখন এরকম সিচুয়েশনে তার বাবা মা যদি সাপোর্ট না করে, বা আগে থেকেই প্রস্তুতিতে যদি বোঝা যায় যে আমার বাবা মা আমাকে সাপোর্ট করবে না, তাহলে হয়তো ওই মেয়েটাকে মানে ওই মেয়েটা অন্য কারো দ্বারা আরো বেশি ম্যানিপুলেট হওয়ার চান্সেস অনেক হাই। হ্যাঁ, এবং এটাই হয়। এবং আমি যেটা বলছিলাম বাবা মার কথা, যে বাবা মাকে অ্যাটলিস্ট ছেলেমেয়ের বন্ধু হতে হবে, নট ইভেন মেয়ে, ছেলেরাও এখন অনেক এই হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, সেটা আমরা একদমই মানে ঝেড়ে ফেলে দিতে পারবো না। ছেলেরাও অনেক বুলিং এর শিকার হচ্ছে, সাইবারের এই সহিংসতার শিকার হচ্ছে। মেয়েদেরটা একটু বেশি হচ্ছে, ছেলেদেরটা হয়তো একটু কম হচ্ছে। সো বাবা মাকে মানে এক স্টেপ আগাতে হবে, যে হয়েই যদি যায় কিছু, তার পরবর্তীতে কি করা যায়। এবং আর হওয়ার আগেও মানে প্রতিরোধটা খুব, কিন্তু আমরা বলি যে প্রতিকারের থেকে প্রতিরোধটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো প্রতিরোধের জন্য প্রত্যেকটা বাবা মাকে আসলে জানতে হবে। গুগলে এখন সার্চ করলে অনেক কিছু পাওয়া যাচ্ছে, ব্লাস্ট কাজ করছে, আমরা কাজ করছি। সো এগুলা কিন্তু অনেকভাবে আমরা পেয়ে যেতে পারি গুগলে, অথবা আমাদের যে ইভেন্টগুলো হচ্ছে সেখানেও বাবা মারা ইভেন্ট মানে অনেক আমরা অ্যাটেন্ড করে, সেখান থেকে আমরা জানতে পারি বা আমরা জানাচ্ছি সবাইকে এটা। আর পরবর্তীতে যে স্টেপগুলো নিতে হবে সেগুলোর জন্য তো আরো ভালো ভালো প্ল্যাটফর্ম আছেই। আমাদের সিআইডি বিভিন্ন স্পেশাল ব্যুরো কাজ করছে, পুলিশের অনেক নিরাপত্তা প্রতিনিধিরা কাজ করছে, ব্লাস্ট কাজ করছে। তো এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম তো আছেই, বাট বাবা মাকে নিজে থেকে অনেক কিছু আসলে করার আছে এখানে নিজের বাচ্চার জন্য। একদম। রফিক ভাই যেহেতু আসলে এই সেক্টরটাতে নিজেই কাজ করেন, সেই জায়গা থেকে, যেহেতু ব্লাস্টের সাথে আপনি। ধন্যবাদ আপা। যেটা বললেন পরিবার থেকে, তো অবশ্যই হচ্ছে। তো পরিবারের বাইরে যদি যে তরুণ তরুণীর কথা বলছেন, তারা কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে বা কলেজে যাচ্ছে বা ইউনিভার্সিটি যাচ্ছে। তো এই সব মানে আমাদের এতক্ষণ ধরে আমরা যে আলোচনাগুলো করলাম, যে এই ঝুঁকি বা অনিরাপদ জায়গা, স্পেস, সেটা নিয়েই আসলে ব্লাস্ট কিন্তু তখন চিন্তা করলো যে এদেরকে নিয়ে কোনো একটা প্ল্যাটফর্ম আসলে তৈরি করা দরকার। তখন 2022 সালে কিন্তু আমাদের CSWC, সাইবার সাপোর্ট ফর উমেন অ্যান্ড চিলড্রেন, এটা নিয়ে একটা যাত্রা শুরু করে। ব্লাস্ট সহ আরো 14টা প্রতিষ্ঠান মিলে এই যাত্রাটা শুরু করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমেই কিন্তু আমরা এই তরুণ তরুণীদেরকে বা এই স্কুলে গিয়ে অ্যাওয়ারনেস সেশনগুলো করতেছি, এবং সেই ডিজিটাল যে দক্ষতাগুলো সেই বৃদ্ধির জন্য আমরা ট্রেন আপ করানো হচ্ছে। এর বাইরে একটা জিনিস তৈরি করা হচ্ছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। আমরা কি করতেছি, একটা সিস্টেমে নিয়ে আসা, যে আপনারা কোনো একটা তরুণী বা কোনো একটা নারী বা শিশু যদি এরকম একটা সাইবার যেই সহিংসতার মধ্য দিয়ে যায়, তাহলে সে আসলে কিভাবে তার সেই ছবিটা বা সেই স্ক্রিনশটটা কিভাবে নিবে, সেই তথ্যটা কিভাবে প্রিজার্ভ করবে, সেই জিনিসগুলো আমরা আসলে তাদেরকে ওই ট্রেনিং এর মাধ্যমে বা এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা তাদের ক্যাপাসিটিটা আমরা বিল্ড আপ করতেছি। জি, তার অবশ্যই লাগবে। সেই জন্য তো আমাদের এভিডেন্সটা লাগবে। সেটা কিভাবে সেইভাবে প্রিজার্ভ করবে, সেইটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে বা ব্লাস্টের মাধ্যমে আমরা জানাচ্ছি। আরেকটা বড় একটা বিষয়টা আমরা করছি যে সিস্টেমটাকে আসলে শক্তিশালী করা। এই সিস্টেমটা আসলে শক্তিশালী বলতে কি, আমাদের যে রিপোর্টিং যে স্ট্যান্ডার্ড একটা ফর্ম আছে বা একটা ফ্লো চার্ট আছে, সেইটা আমরা কিন্তু এই CSWC এর মাধ্যমে আমরা তৈরি করেছি। যে আসলে একটা ভিকটিম একবারে শুরু থেকে কিভাবে আসলে কোন জায়গায় গিয়ে আমাদের এই পরিত্রাণটা বা করতে পারবে, সেইটার একটা সিস্টেমেটিক্যাল যে জায়গাটা আসলে তৈরি করা যায়, সেটাও আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা করে থাকছি। রফিক ভাই, একটা ব্যাপার হচ্ছে ব্লাস্ট তো কাজ করছে আসলে আইনি সহযোগিতা দেওয়ার জন্য সবসময় তারা প্রস্তুত এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমি আসলে অনেকটা সময় ধরে ব্লাস্টকে জানি বলে এই কথাটা বলতে পারছি খুব সহজে। কিন্তু এছাড়াও আসলে কোন কোন সংগঠন, সরকারি বা বেসরকারি, কি আসলে প্রোটেকশনের জন্য, নারী শিশুর প্রোটেকশনের জন্য কি ধরনের কাজ করে যাচ্ছে, একটু যদি আমাদেরকে জানান। আচ্ছা, ব্লাস্ট ছাড়াও আমাদের আরো 13টা সংগঠন আমাদের এর সাথে কাজ করতেছে। এই CSWC প্ল্যাটফর্ম যেখানে আমাদের আপা যেই প্ল্যাটফর্ম থেকে, যেই প্রতিষ্ঠান থেকে আসছে, সেখান থেকে আসছে। সাইবার টিন আছে, ব্রাক আছে, আইন ও সালিশ কেন্দ্র আছে, মহিলা পরিষদ আছে। এরকম ভাবে আমাদের 13টা আরো প্রতিষ্ঠানের সাথে আছে।
এখন এইটা এই এই প্ল্যাটফর্মটা আরো এক্সটেন্ডেন করার জন্য কিন্তু আমরা শুধুমাত্র কেন্দ্রে থাকিনি। এই প্ল্যাটফর্মটা শুরু হয়েছিল কিন্তু আমাদের ঢাকা কেন্দ্রিক, এটাকে কিন্তু আমরা এখন একবারে প্রান্তিক নিয়ে যাচ্ছি। মানে খুবই প্রয়োজন এটা, কারণ ঢাকায় যারা আছেন তারা একটু একটু করে হলেও সচেতন, জানতে পারছেন, কিন্তু যারা একেবারে প্রান্তিক পর্যায়ে আছে তাদের শিক্ষার জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সেই জায়গাটাতে আপনারা কাজ করছেন। কতগুলো জায়গায় আসলে? আমরা 17টা জেলায় আমরা চলে যাচ্ছি, অলরেডি চলে গেছি, সামনে আরো এটাকে এক্সটেন্ড করব। এটা কি আপনারা স্কুলে ট্রেনিং সেশনগুলো করাচ্ছেন? মানে এটা আসলে আমাদের অর্গানাইজেশনের মাধ্যমে তাদের যেই নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কের মাধ্যমে তাদেরকে ক্যাপাসিটি বিল্ড আপ করে দিচ্ছি। তারা টিওটির মাধ্যমে তারা ফিল্ডে গিয়ে তাদের যেই স্টেক হোল্ডার আছে তাদেরকে বা ওরিয়েন্টেশন বা সেশন বা সচেতন সভা করে ফেলবে। আমি দুজনকেই একটু জানতে চাইবো, যেহেতু আমি আসলে এই জায়গাটা নিয়ে জানার জন্য ভীষণ রকমের আগ্রহী, কারণ সমাজের বর্তমান যা অবস্থা, যা পরিস্থিতি, তাতে করে আসলে আমরা তো কোনোভাবেই প্রযুক্তিকে অস্বীকার করতে পারবো না, কিন্তু এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারি তাহলে আসলে ম্যাসিভ আকারে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের শিশুরা যদি মানসিকভাবে ভেঙে পড়ে তাহলে আসলে জাতিগতভাবেই আমরা ভেঙে পড়বো। সেই জায়গা থেকে আসলে জানতে চাই যে এই যে এতগুলো সুরক্ষার জায়গা আছে, আমরা সরকারিভাবেও আসলে যদি কেউ সাইবার বুলিংয়ের শিকার হয় তাকে সিকিউরিটি দেওয়ার নানা রকমের উদ্যোগ আসলে সরকার থেকেও নেওয়া হয়েছে, বেসরকারিভাবেও নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও জনসাধারণের কাছে কি পৌঁছতে আমরা কোনোভাবে দেরি করছি বা পৌঁছতে পারছি না, যে কারণে আসলে এখনো পর্যন্ত এই সাইবার বুলিংয়ের শিকার হয়েই যাচ্ছি আমরা। বা এখন তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দিন দিন আরও বেড়ে যাচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা বুলিংয়ের শিকার বেশি হচ্ছি কিনা আসলে জানতে পারছি কিনা? জানতে পারছি, অবশ্যই জানানো, মানে আমরা যেই প্ল্যাটফর্মগুলো থেকে কাজ করছি জানছি। না, এটা গুড এনাফ না, বিকজ আমরা বিভিন্ন দিবস নিয়ে কাজ করি। হ্যাঁ, সো এই দিবস হচ্ছে, ওই দিবস হচ্ছে, বাট আমার মনে হয় যে এই সহিংসতা নিয়ে বা এই সাইবার ক্রাইমগুলো নিয়ে বা এই প্ল্যাটফর্মটা নিয়ে আরও প্রচারের অনেক জায়গা আছে। হ্যাঁ, যে এটাকে একদম যেমন মৌলিক চাহিদা, যেমন আমরা আগে জানতাম 6টা মৌলিক চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এরকম 6টা আছে, চিকিৎসা, বাট আমরা যেটা বলি আরও একটা চাহিদা আছে, সেটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া এখন কিন্তু আমরা কোনোভাবে কোনো কিছু লাইফটাকে চিন্তা করতেই পারি না। বই কিনে না, ডাউনলোড করে পড়ে বই পড়ছি। হ্যাঁ, সো যেহেতু ইন্টারনেটটা আমার একটা জৈবিক চাহিদার মধ্যে পড়ছে, সো এইটার থেকে যেহেতু কোনো প্রবলেমেটিক কোনো পর্যায়ে আমি না যাই, সেটার জন্য আমাদের আরও প্রচারণার দরকার আছে। আর যেহেতু সাইবার ক্রাইমগুলো ইন্টারনেটের থ্রুতেই হচ্ছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াগুলো তো ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে, আমি বিভিন্ন প্ল্যাটফর্মে যেতে পারছি, অনেক কিছু করতে পারছি। সো এই জিনিসটাকে আরও অ্যাওয়ার করার অনেক জায়গা আছে। ইভেন এটা সরকার থেকেও যদি আরও উদ্যোগ নেওয়া হয়, যেমন আমরা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেটা করছি, সেখান থেকে আরও ভালোভাবে কিন্তু গভর্নমেন্ট থেকে যদি হয় সেটা আরও বেশি। আপনি কিছুদিন আগে দেখেছেন যে আমাদের পুরো বাংলাদেশে টাইফয়েডের টিকা দেওয়া হচ্ছে বাচ্চাদের, রাইট? সেটা কিন্তু একদম মানে খুব ঘটা করে একদম গভর্নমেন্ট থেকে প্রচার করা হচ্ছে, স্কুলগুলোতে দেওয়া হচ্ছে। সো এটাকে যেভাবে একদম বড় একটা জিনিস হিসেবে আমরা আমাদের সামনে নিয়ে এসেছি, সো প্রত্যেকটা বাবা মাই দেখা যায় তখন রেজিস্ট্রেশনটা করেছে, বাচ্চাকে টিকাটা দিতে হবে, গভর্নমেন্ট থেকে দিচ্ছে, অ্যাওয়ার হয়েছে। সো এই জিনিসটা যদি গভর্নমেন্ট থেকে এরকম কিছু করা যায় না, তাহলে হচ্ছে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে একদম আমাদের যে রুট, যে আমরা যে ঢাকায় আছি, এই প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এই জিনিসটাকে জানতে পারবো। আপার সাথে আরেকটু অ্যাড করতে পারি, যেটা আসলে খুবই সুন্দর বলছেন যে এইগুলা সরকার থেকে নিয়ে আসা। তো এই সরকারের নিয়ে আসার মধ্যে কিছু টার্ম যদি আমরা নিয়ে আসতে পারি, যে শিশুরা কোথায় স্কুল পর্যায় থেকে আসে, তো স্কুলে যদি আমরা ডিজিটাল লিটারেসিগুলো নিয়ে যদি আলোচনা হয় বা ওইটা নিয়ে যদি, মানে প্রযুক্তি তো দিন দিন আসলে আপডেট হয়ে যাচ্ছে, তো সেই জিনিসগুলো যদি আলোচনা হয় বা ওদের সচেতন বৃদ্ধি করা যায়, তাহলে একটা জিনিস আমাদের এই সাইবার ঝুঁকিটা আসলে কমে যাবে। আরেকটা জিনিস হইতে পারে যে পরিবারের যেটা আলোচনাগুলা, নতুন নতুন টেকনোলজি নিয়ে বাচ্চাদের সাথেই খেলার মাধ্যমেই যে ওইটাকে তাদের সাথে পরিচিত করা, যে এটা আসলে এই জিনিস বা এটা দিয়ে এই কাজ করা হয়, সেই পরিচিত হলে তাদের আসলে ঝুঁকিটা আরেকটা কমে। এবং আরেকটা, যেমন আমাদের যদি পুলিশ বা লিগ্যাল সার্ভিসগুলো আছে, সেইগুলা থেকেও যদি আরো একটু ত্বরান্বিত করা যায়, তাহলে জিনিসটা আসলে, মানে প্রতিকার যখন পেয়ে যাব তখন কিন্তু আসলে আমরা ওইটার সার্ভিসটা নেওয়ার জন্য এগিয়ে আসতে পারবো। রাইট। এবং আর একটা ব্যাপার
আপনার কথা শুনে মনে হচ্ছিল যে যখন আমরা আসলে এই ট্রেনিংগুলো দিচ্ছি বা তাদেরকে কোনো সেশন নিচ্ছি, তখন না আসলে খুব ওপেন কথা বলা উচিত। আমাদের পরিবারও না ওপেন কথা বলতে চায়, না আমাদের শিক্ষকরা ওপেন কথা বলতে চায়। কেন যেন আমরা ওই ট্যাবুটা থেকে বের হতে পারি না? কারণ যদি ওপেন ওদেরকে ওই ভয়াবহতাটা সম্পর্কে বোঝানো যায় আগে থেকে, মানে একটা ঘটনা তো ঘটে গেল, সেটা ঘটেই গেল, বাট যদি যেটা আপু বলছিলেন যে প্রিকশন ইজ মোর ইম্পর্টেন্ট, সো সেটা যদি করা যায়, যে কোনো ক্ষেত্রেই যখন কথা বলছি খুব ওপেন কথা বলাটা খুব দরকার। দুজনের কাছে আরেকটা জানার বিষয় যে যেহেতু এখনো পর্যন্ত আমরা ওই মেসিভ আকারে অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারিনি, তো বাচ্চারা এখনো ওইভাবে সচেতন নয়, যে কারণে এখনো ঘটনাগুলো ঘটছে। কিন্তু এই যে আমাদের নিরাপত্তা আইন রয়েছে বা এগুলোতে যেই ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে যারা এই অপরাধগুলো সংগঠিত করছে, সেক্ষেত্রে কি আসলে আমরা বিচারটা সুবিচার পাচ্ছি, বা এটাকে আসলে সহজভাবে আমরা বিচার প্রক্রিয়াটাতে যেতে পারছি কিনা, এটা একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে। আহ, বিচারটা দেখা যাচ্ছে আমাদের বিচারটা তো সহজভাবে হচ্ছে না। সো যে কারণে হয় কি, বাবা মা আর দেখা যায় লজ্জারও একটা ব্যাপার থাকে, ফ্যামিলি ইস্যুস থাকে, ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাপার থাকে যে না আমার এই জিনিসটা তুলে আসলে আমার রেপুটেশনটা নষ্ট হচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ফ্যামিলিগতভাবে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে। যার কারণে কিন্তু বাবা মারা পিছপা হয়ে যায় যে ঠিক আছে মেয়েকেই একটা বকাঝকা দিয়ে দিলাম, কেন তুমি করেছো, এই এই জিনিসগুলো কিন্তু ওখানেই থেমে যাচ্ছে। বাট বাচ্চাটা কিন্তু মেন্টালি হ্যারাস হচ্ছে। সে যখন দেখবে যে না এটাতে যে অপরাধী তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সেও কিন্তু মনোবলটা তার অনেক দৃঢ় হয়ে যায় তখন, যে না শাস্তি তো সে পাচ্ছে। কিন্তু এই শাস্তির প্রক্রিয়াটা কি আসলেও এত বড় লেন্দি? দেখা যাচ্ছে যে আমি যদি কোনো সাইবার যেখানে এই অপরাধগুলো নিয়ে কাজ করা হয় বা সেলগুলো আছে, সেখানে দেখা যায় এভিডেন্সগুলো পাওয়া যাচ্ছে, পাওয়ার পরে সেগুলো নিয়ে অনেক অনেক ধাপ পরে পরে হচ্ছে যে এটাকে নিয়ে যেভাবে আমাদের বিচার পর্যায়গুলো হয়, কিন্তু অপরাধী কি আসলে কি এই ক্রাইমটাতে খুব বেশি তাড়াতাড়ি শাস্তিটা পাচ্ছে কিনা, সেটা কিন্তু আসলে পায় না, অনেক সময় লেগে যায়। তাহলে বলছেন এখানে একটা সংস্কারের ব্যাপার এখানে তো রয়েছে। সংস্কারের ব্যাপার আছে। আর যেহেতু আমি যতটুকু জানি যে এই ইগুলোতে হচ্ছে আপনার 24/7 একটা হেল্পলাইনের ব্যবস্থা থাকে। ফোন করলে যদি ঠিকভাবে ফোনটাও রিসিভ হয় কিনা, সেটাও একটা আসলে যে প্রশ্নের ব্যাপার। যেহেতু 24/7 আমি যে কোনো সময় হটলাইন নাম্বারগুলোতে ফোন দিলেই যাতে আমাদের ইউজাররা বা যে ভিকটিম সে যেন পায়, তো এটা আমার অলওয়েজ একটা মানে সবার কাছে এটা আমার না, দাবি এটা থাকে। দুতরফা কথা আছে। এর আগেও আমি বহুবার আসলে যারা এই টোল ফ্রি নাম্বারগুলো নিয়ে কাজ করেন, সেটা পুলিশের ক্ষেত্রে হোক, সেটা সাইবার সিকিউরিটির জন্য হোক, তাদের সাথে কথা যখন বলেছি, তারা বলেন যে প্রচুর ফোন কলস তারা রিসিভ করেন, প্রচুর অভিযোগ তারা নেন, এবং অনেক ফেক অভিযোগ থাকে। এটা হচ্ছে তাদের পক্ষ থেকে কথা। এবং যদি কোনো ভুক্তভোগীর জায়গা থেকে আমরা কথা বলতে যাই, তখন শুনতে পাই যে আসলে ভুক্তভোগীরা অনেক চেষ্টা করেন কিন্তু তাদেরকে ফোনে পান না, বা অভিযোগ দিলে সেটাকে সহজভাবে আমলে নেওয়া হয় না। এই জায়গাগুলোর নিরসন হওয়া উচিত। আমি একটু ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানতে চাই যে যদি কোনো একজন ভুক্তভোগী হন, কোনো একটা সমস্যার সম্মুখীন তারা হন, তাহলে কোথায় সহযোগিতার জন্য যেতে পারে? আপনি বলছিলেন যে কয়েকটি সংগঠন কাজ করছেন, সো সেই সংগঠন যারা কাজ করছেন তাদের নামগুলো আমরা কোথা থেকে জানতে পারি? বা আমরা কি ব্লাস্টের সাথে যোগাযোগ করলেই হয়ে গেল, এরকম আশ্বস্ত করবেন কিনা? অবশ্যই ব্লাস্টের সাথে আসলে যোগাযোগ করলেই আমরা সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের যেহেতু রেফারেল সিস্টেমটা আছে, তো যেখানে যেটার সাথে আসলে কানেক্ট করা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করে ব্লাস্ট যেই সাপোর্টটা যেখান থেকে নেওয়ার দরকার সেখানে তাদের সাথে কমিউনিকেট করে সেই সাপোর্টের ব্যবস্থা করা হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি একেবারেই শেষের দিকে চলে এসেছি। লাস্ট যেই বিষয়টা জানতে চাইবো যে আমরা আসলে সমস্যার কথা বললাম, অনেকগুলো উপায়ের কথা বললাম, অনেকগুলো পদ্ধতি পেলাম, কিন্তু এর মাঝখানেও কি আপনাদের ব্যক্তি জায়গা থেকে কোনো কিছু মনে হয় যে আসলে আমাদের এই ধারায়, জীবনধারা যেমন করে চলছে, তাতে আসলে আইনি সহযোগিতার জায়গায়, সরকারি সহযোগিতার জায়গায়, বেসরকারি সহযোগিতার জায়গায় কোন কোন সেক্টরে স্পেসিফিক্যালি পরিবর্তন এক্সপেক্ট করেন আপনারা? আপু। আমি যেটা এক্সপেক্ট করি শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বড়, কারণ একটা আমরা যারা আছি আর যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা তো শিক্ষাক্ষেত্র থেকে অনেক কিছু শিখতে পারে। আর এখনকার বাচ্চারা দে আর সো অ্যাডভান্স, মানে তাদের হচ্ছে এখন ডিভাইস দেখা যায় আমরা অনেক কিছু পারছি না, তারা কিন্তু জিনিসটা খুব সহজে জিনিসটা
আমরা সবাই দেখি বাচ্চারা খুব ভালোভাবে ডিভাইস নিয়ে কাজ করতেও পারে, এবং অনেক ছোট ছোট বাচ্চারা এখন প্রোগ্রামিং করছে, সফটওয়্যার বানাচ্ছে, গেমসও বানাচ্ছে। সো আমার ক্ষেত্রে মনে হচ্ছে শিক্ষাক্ষেত্র আর পরিবার এই দুইটা খুব দরকার। যেমন আমাদের বই পুস্তকে যেমন আমরা বাংলা, সমাজ, ইংরেজি, বাংলা এগুলো পড়ছি, আইসিটিও আমাদের একটা বই আছে। তো ওই বইটাতে যদি সাইবার ক্রাইম, সাইবার এই সহিংসতা, এই সাইবার বুলিং বা এই জিনিসগুলো কিভাবে বাচ্চারা ইউজ করবে, ওখানে যদি আমি তাদেরকে বলে দিতে পারি যে একটা পাসওয়ার্ড কিভাবে সেট করবে, 8 ডিজিট একটা পাসওয়ার্ড হতে হয়, প্রথমটা ক্যাপিটাল হতে হয়, তারপরে কিছু ডিজিট নাম্বারস ইউজ করতে হবে, যাতে একটা স্ট্রং পাসওয়ার্ড কিভাবে মেক করতে হয়, তারপরে কিভাবে কোন জিনিসটা শেয়ার করলে কোথায় প্রবলেম হতে পারে, কোন ফিশিং যেই যেমন আমরা যদি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপের কথা বলি, সেখানে অনেক ফিশিং লিঙ্কস আছে, অনেক প্রমোশনাল লিঙ্কস আছে। তো এগুলো দেখা যায় যে আমরা যদি ছোটবেলা থেকে ওদেরকে শিখিয়ে দিতে পারি, বা যেহেতু বই পুস্তকটা ওরা পড়বেই বা পড়ছেই, তো সেখান থেকে কিন্তু তারা অনেক ছোটবেলা থেকে কিন্তু অনেক ভালোভাবে জিনিসটা জেনে যেতে পারছে। আর একটা দিক যেটা পরিবারের জন্য বলবো, যে বাবা মাকে সচেতন হতে হবে বাচ্চাদের আগে। সো তারা যদি সচেতন হয়, বাচ্চাদের সাথে যদি বন্ধুসুলভ যদি একটা পরিবেশ বা একটা রিলেশন মেনটেন করতে পারে, বা তাহলে এই জিনিসগুলো অনেকাংশে কমে যাবে। এবং আমার মনে হয় ব্লাস্ট সংলাপের মতো আয়োজনগুলো আরও অনেক বেশি হওয়া উচিত, যাতে ফলপ্রসূ রেজাল্টটা আসে। কারণ অনেক বেশি আলোচনার মধ্য দিয়ে কিন্তু একটা বিষয়, এখন ভাইরাল শব্দটাকে ইউজ করি আমি, ভাইরাল হওয়া যায়, অ্যান্ড তাতে করে মানুষের দ্বার পর্যন্ত পৌঁছানো যায়। ভাইয়ের কাছে জানতে চাইবো আপনার ব্যক্তিগত। জি, আমি 3টা জিনিস বলবো। একটা জিনিস হলো আসলে নিজেরা সবাই নিজের থেকে সচেতন হওয়া। 2 নম্বর হলো এই সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখা, এবং সর্বোপরি সমন্বিত একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা। সেটা পরিবার থেকে হইতে পারে, সেই প্রাতিষ্ঠানিক জায়গা থেকে হইতে পারে, যে কোনো জায়গা থেকে। এই 3টা জিনিস করলেই আশা করি যে আমরা সাইবার যে স্পেসটা আছে সেখানে নারী, শিশু এবং যারা তরুণ তরুণী আছে সবাই নিরাপদ থাকতে পারবে। অনেক ধন্যবাদ দুজনকেই, অনেক অনেক কৃতজ্ঞতা, আমাদেরকে সময় দিলেন এবং আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গাকে নিয়ে কাজ করছেন, ইউথদেরকে নিয়ে কাজ করছেন, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন, এবং সেই সাথে আসলে প্রযুক্তির ব্যবহারটাকে স্বস্তিদায়ক করার জন্য কাজ করছেন। তার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। সুপ্রিয় দর্শক, ব্লাস্ট সংলাপে আমাদের সাথে যারা ছিলেন, অন্ততপক্ষে এতটুকু আপনাদের কাছে পৌঁছতে পেরেছি। আমাদের এই প্রযুক্তির ব্যবহারটা জীবনটাকে যতটা সহজ করেছে, ততটা যেন কঠিন করে না দেয়, সেই জায়গাটাতে আমাদের সচেতনতা অনেক বেশি প্রয়োজন। এবং তার জন্য যেটা করতে হবে, অনেক বেশি কথা বলতে হবে। আপনার সন্তানদের সাথে কথা বলুন, সন্তানরা বাবা মায়ের সাথে কথা বলুন, সমাজে এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে কথা বলুন, এবং যে কোনো প্রয়োজনে একে অন্যের পাশে থাকুন। সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার সেই মানুষটির, যিনি আসলে এই ধরনের কর্মকাণ্ডগুলো করে আমাদেরকে অস্বস্তির মধ্যে ফেলেন। আমরা সবাই একসাথে ভালো থাকতে চাই, এই প্রত্যয় নিয়ে আজকের মতো ব্লাস্ট সংলাপ থেকে আমি নাহিদা আফরোজ সুমি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আজকের মতো বিদায়।